তৌহিদুল হোসেন খান, আপনি যেটি বলছিলেন যে অর্থনৈতিক খাতের সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, প্রিন্স ভাই একটি বিষয় উল্লেখ করেছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র বা বৈদেশিক যে একটি চাপ ঝুঁকি, সেখানে আমাদের এই অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে কিনা বা বাংলাদেশের অর্থনীতি সেখানে কোনো ঝুঁকির মধ্যে পড়ে কিনা? দেখেন, এখন ভূ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ না, সারা পৃথিবীর জন্যই সত্যি, এবং খুবই, এটা আগেও ছিল না, এটা বড় যে নতুন করে জন্ম হয়েছে, কিন্তু এটা অনেক প্রকট হয়েছে। কারণ আগে একটা বড় লম্বা সময় ধরে, বিশেষত আমরা যেটা বলি যে কোল্ড ওয়ারের পরে আপনার একটা একরৈখিক এক ধরনের ভূ রাজনৈতিক পরিস্থিতি ছিল, এইটা তো এখন আর নাই। তো এখন ফলে সেই দিক থেকে বিভিন্নভাবে আছে। আপনার এই গণ অভ্যুত্থানের আগেও ভূ রাজনৈতিক পরিস্থিতি বাস্তবতার ভিতরে ছিল, এখনও বাস্তবতার ভিতরে আছে। এখন সার্বিকভাবে সবসময় ভূ রাজনৈতিক পরিস্থিতির আমাদের সার্বিক যেই সংস্কার, সেইটার উপরে তো একটা প্রভাব থাকবেই, এটার সময়, এটার পরিস্থিতি এবং সেইটা, এবং সেই ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমি মনে করি যে ব্যালেন্স করেই যে কোনো সরকারকে বাংলাদেশে থাকতে হবে। কারণ বাংলাদেশের পরিস্থিতি, আমি নাম এত রাগঢাক করে বলার কিছু নাই। এখন বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, তাতে এটা খুবই স্বাভাবিক। আমি মনে করি না যে আমাদের জীবনে, বা দর্শকরা যারা দেখছেন যে বয়সেরই হন না কেন, তাদের জীবন আর কোনো দিন এরকম দেখে যেতে পারেন যেখানে বাংলাদেশে ভারতের প্রভাব নাই। এটা থাকবে, কারণ আমাদের বর্ডারটা এমনভাবে আছে, ভারত এত বড় একটা রাষ্ট্র, এটা খুবই স্বাভাবিক। এবং সারা পৃথিবীতে যতগুলো আপনি দেশ দেখবেন, আপনি তাদের দেখবেন যে এটা তাদের জন্য এটা পসিবল। যারা আপনার মেক্সিকোর জন্য ইউএসের পলিসি সবসময় ইম্পর্টেন্ট ছিল। আপনি যদি একই রকমভাবে চায়নার ওখানে যান, তাহলে চায়না খুবই ইম্পর্টেন্ট হবে সাউথ ইস্ট এশিয়ার জন্য। তো এইগুলা তো খুবই বড় সত্য, এটার ভিতরে তো কোনো নেই। আফ্রিকাতেও আপনার তাদের যেই কলোনিয়াল হিস্ট্রি, সেই কলোনিয়াল হিস্ট্রির সাথে তাদের এটা কিন্তু সম্পর্কিত আছে। তো এবং সেইখানকার যে একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক, তাদের ওখানকার যেই জাতিগত যেই ডাইনামিক্স, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বাংলাদেশের জন্য এটা বাস্তব হবে, এবং ভারত আমাদের জন্য দ্বিতীয় বৃহত্তম ট্রেড পার্টনার। সুতরাং তার এখানে আমার অনেক ধরনের পণ্য আমার আছে, বেশি আমরা আমদানি করি, এটা সত্যি। কিন্তু সেই আমদানি তো আমাদের দেশের ভিতরে বিভিন্ন কনজামশনের জন্য ইম্পর্টেন্ট হয়, আমার প্রোডাকশনের জন্য ইম্পর্টেন্ট হয়। সুতরাং এগুলো বাস্তবতা। সার্বিকভাবে আমি মনে করি যে যদি একটা সুস্থ ভূরাজনৈতিক আমি বিন্যাস দেখি, তাহলে ভারতের জন্য একটা সবল অর্থনীতির বাংলাদেশ ইম্পর্টেন্ট হবে। কারণ হলো যে আপনি দেখেন, যেই দেশের পাশের দেশ যদি খুবই খারাপ অবস্থার ভিতরে থাকে, সেখানে যদি একটা অস্থিরতার ভিতরে থাকে, সেখানে যদি অর্থনৈতিকভাবে একটা অসন্তোষের ভিতরে থাকে, সেই অসন্তোষ অবশ্যই জনমানুষের সামাজিক এবং অন্যান্য আচরণের ভিতরে থাকবে, এবং সেইটার প্রভাব আপনার যে কোনো বর্ডারকে ভেদ করে তার দেশের ভিতরে যাবে। সুতরাং আমি মনে করি যে কেউ যদি সুস্থ মাথায় একটা রাজনৈতিক পরিস্থিতির ভিতরে চিন্তা করে, সে তার প্রতিবেশীর ভালো দিকগুলোকে অবশ্যই সাথে দেখতে চায়। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটি মন্তব্য আপনি দেখেছেন, যে আপনি যে বক্তব্য যেটি বললেন, যে তার সাথে সেটি যায় কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা, তিনি আমি ঠিক স্পষ্ট না তিনি হয়তো কি কেন হঠাৎ করে এটা বলছেন। ফলে কিন্তু একটা বিষয় সত্যি যে ভারতের এটা কিছুটা তাদের রাজনৈতিক বিবেচনা আছে, কারণ সেটা শুধুমাত্র একেবারে রাজনীতিবিদদের বিষয় আমি বলবো তা না। তাদের মিডিয়া, তাদের জনমানুষের চোখে যেভাবে এই পরিবর্তনকে তারা দেখেছেন, সেটা আপনি দেখেছেন। দেখেন, এটা অনেক ক্ষেত্রে এটার আমি মনে করি যে তথ্য উপাত্তের সাথে এটা সম্পর্কিত। আমি ধরেন 90-এর দশকে বা 2000-এর দশকে আমরা যখন অনেক পাকিস্তানের সাথে আমরা আলোচনা করেছি, তখন আমরা দেখেছি যে 1971 সালে কি হয়েছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে, যার মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে, এটা তাদের ধারণা নাই। আমাদের স্বাধীনতার প্রায় 40 বছর পরেও তারা এটা স্পষ্ট না যে আসলে বাংলাদেশে কি ধরনের নির্মম অত্যাচার, গণহত্যা পাকিস্তানিরা করেছেন। তো আমি মনে করি যে এটা তথ্য উপাত্তের একটা প্রবাহের ব্যাপার, এবং এখন সেই তথ্য উপাত্ত এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা আছে। কূটনৈতিক তৎপরতা নিঃসন্দেহে এটা কার্যকরভাবে
এটা চালাতে হবে। সুতরাং আমি মনে করি যে ভারতের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ হবে এবং বাংলাদেশের জন্য ভারত গুরুত্বপূর্ণ হবে। সুতরাং সেই দিক থেকে আমাদের যেই দেশের ভিতরের যেই প্রক্রিয়া, যেটা আমরা বলছেন যে মব কালচারের কথা আসছে এখন, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আসছেন, এই বিষয়গুলো যত দ্রুত আমরা কার্যকরভাবে সমাধান করতে পারবো। এই যে এখন একটা তো গত 1 মাস ধরে একটা টালমাটাল পরিস্থিতি যাচ্ছে, এটা তো বাস্তবতা। এই সরকারকে সেটা করতে হচ্ছে বলেই আমরা যেটা বলছি যে সংস্কার কবে শুরু করবেন, কবে এটা হবে, কেন হচ্ছে না। এই টালমাটাল পরিস্থিতি তাদের এই সংস্কার কার্যক্রম শুরু করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে। সুতরাং সেইটা আমি মনে করি যে এই পরিস্থিতি যত দ্রুত উন্নতি হবে, আমি মনে করি যে এই ভূ রাজনৈতিক পরিস্থিতি হ্যান্ডেল করাটাও তত সহজ হবে। কারণ এটা একটা শক্ত অবস্থানের ভিতরে থাকবে, তাদের দেশের জনগণের ভেতরেও এটা একটা আস্থার ভিতরে থাকবে। তখন তার রাজনৈতিক ক্ষমতার ভিতরে যেই থাকুন না কেন, তিনি যদি একটা মিথ্যাচার করেন, তিনি যদি একটা প্রতিবাদ করেন, দেশের ভিতর থেকে আবার একটা প্রতিবাদ আসবে, না এটা জনগণের হবে কেন। কারণ মূল কনফিউশনটা ভারতের কি বাংলাদেশের সাথে, যে আসলে এই গণ অভ্যুত্থান বাংলাদেশের একটা বিশাল অংশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কিনা। এখন আমরা বাংলাদেশে বসে এটা অনুভব করছি যে এইটার এই পরিবর্তন অনুভব করে কিনা, তাদেরকে এই অনুভব করানোর ক্ষেত্রে আমি মনে করি যে এই পরিস্থিতি, আমার দেশের ভেতর পরিস্থিতি হ্যান্ডেল করাটা ইম্পর্টেন্ট হবে দ্রুত, এবং একই সাথে কূটনৈতিক তৎপরতা এবং অন্যান্য, শুধুমাত্র সরকার টু সরকার না, পিপুলস টু পিপুলস কানেক্টিভিটি আমরা বলি একটা, সেই পিপুলস টু পিপুলস কানেক্টিভিটির ভিতরে এবং তার ভিতরে এই আমাদের অন্য রাজনৈতিক দল থেকে শুরু করে আমরা যারা নাগরিক সমাজের আছি, আমি মনে করি আমাদেরও একটা দায়িত্ব এটা থাকবে এবং সার্বিকভাবে এই কাজটা আমাদের সামনে এগিয়ে নিতে হবে। তৌফিকুল ইসলাম খান, একদম শেষ দিকে চলে এসেছি। অগ্রাধিকারটা কি দেওয়া উচিত এই সরকারের এই মুহূর্তে? না, আমি মনে করি যে প্রথম বিষয়টি খুবই পরিষ্কার। আমার দেশের এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিকভাবে আমি মনে করি যে প্রশাসন এবং রাষ্ট্রীয় কাঠামোকে পুনর্গঠনের কাজটা প্রথম করা হচ্ছে, এটা করতে হবে, এটাতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়টা, আমি মনে করি যে খুবই টার্গেটেডভাবে অর্থনৈতিক সংস্কারগুলোকে সামনের দিকে আনা উচিত, কারণ এটাতে মোটামুটি এক ধরনের কনসেনসাস আছে, যেমন ব্যাংকের কাঠামো লাগবে এবং এটা দলমত নির্বিশেষে আছে। এটা আমি মনে করি না যে খুব বেশি হবে। আর তৃতীয় হলো, আমি মনে করি যে সার্বিকভাবে যেটা এসছে সেটা হলো সার্বিক একটা সংস্কারের রূপরেখা কাঠামো একটা দরকার হবে। সেখানে কনসেনসাস বিল্ডিংয়ের ব্যাপার আছে, একটা ঐক্যমত্যের ভিত্তিতে যেন হয়, এবং পরিশেষে যেটা বলতে হয় যে একটা পথনির্দেশিকা একই সাথে আসতে হবে। কারণ কিভাবে আমরা এই সংস্কারগুলো বাস্তবায়ন করব এবং পরবর্তীতে আমাদের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া আছে নির্বাচনের মাধ্যমে, সেটা কীভাবে আসবে। ফলে এই 3 ধাপে আমি দেখি যে এটা হবে। 3টি ধাপ যে একটা শেষ হলে আরেকটা হবে আমি তা বলছি না, কিন্তু নিঃসন্দেহে এই 3টি জায়গাকে আমি দেখছি যে একত্রিতই তাদেরকে দেখতে হবে।